আমরা গুটি কয়েক মানুষ সবসময় ক্যাম্পাসের মধ্যে কিংবা ক্যাম্পাসের বাইরে যত ছাত্রবান্ধব কিংবা জনবান্ধব যত ইস্যুতে আমরা সোচ্চার থাকার চেষ্টা করেছি। তারও ধারাবাহিকতা যখন 5ই জুন 2024 সালের যখন 2018 সালে কোটা যখন আবার ফিরে আসে, তখন আমরা আবার প্রতিবাদ জানাই। ইনস্ট্যান্ট যে তাৎক্ষণিক যে প্রতিবাদটা আমরা ওই দিন রাতে জানাই লাইব্রেরির সামনে থেকে, তো সেই প্রতিবাদ আমরা জারি থাকে। আমাদের প্রতিবাদ বিভিন্ন মাধ্যমে, কখনো মাঠে বাংলা ব্লকেট, কখনো হচ্ছে আবার পদযাত্রা নিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান, এভাবে চলতে থাকে। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে আমরা একদম শুনশান নীরবতা, কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া কিংবা একটা নির্লিপ্ত মনোভাব কাজ করতেছিল। আমরা মাঠে আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু একদিন হচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বিতর্কিত বক্তব্য নিয়ে একটু তোড়পাড় চলে শিক্ষার্থীদের মধ্যে। পরবর্তীতে ওইটাকে কেন্দ্র করে, ওই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ শিক্ষার্থীদের হামলা চালায়। তারপর দিন যখন আমরা আবার হচ্ছে মাঠে আসি, সে মঙ্গলবার, ওই দিন হচ্ছে আমাদের প্রায় সারা দেশে রংপুর বিশ্ববিদ্যালয়ে যে আমাদের আবু সাইদ সহ আমাদের 6 জন ভাই শহীদ হয়। তো ওই দিন যখন শহীদ হয়, তখন আমরা হচ্ছে গিয়ে নড়ে চড়ে বসে আর কি বিষয়টা। তো ওই দিন রাতে আমরা রাত 12টা দিয়ে একটা অনলাইন মিটিং কল করি। মিটিংয়ে প্রথম আমাদের যে এজেন্ডা ছিল, সেই এজেন্ডা হচ্ছে এই যে 6টা লাশের বিনিময়ে শুধু কোটা কিনা। এতদিন আমরা যে কোটার জন্য আন্দোলন করে আসতেছি, যে 6টা লাশ পড়ে যাওয়ার পর আমরা কোটার মধ্যে সীমিত থাকবো কিনা। তখন আমাদের মধ্যে বিভিন্ন হচ্ছে বক্তব্য আসেন যে যার নির্দেশনায় এই হত্যাকাণ্ড নির্বিচারে পাখির মধ্যে গুলি করে হত্যা করা হচ্ছে, তাকে পদত্যাগ করতে হবে। আমরা হচ্ছে আরও বিভিন্ন বিচ্ছিন্ন দাবি দেওয়া আসে। তো এরই ধারাবাহিকতায় সরকার পক্ষ থেকে যখন নাকি সরকার পক্ষ দীর্ঘদিন থেকে নির্লিপ্ত নির্বিকের মনোভাব যখন দেখিয়ে আসতেছিল, কিন্তু যখন নাকি পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে, তখন সরকার পক্ষ বারবার আমাদেরকে আলোচনা বসার জন্য চাপ দিচ্ছেন। কিন্তু ইন্টারনেট শাটডাউন বলে কিংবা আমাদের নেতারা গুম কিংবা আত্মগোপন থাকার কারণে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করতে পারি না। তো একটা পর্যায়ে গিয়ে ইন্টারনেট শাটডাউন, আমাদের দুজন সমন্বয়ক আসিম মাহমুদ আবু বকর মজুমদার গ্রেপ্তার, আমাদের হচ্ছে গিয়ে আরও কয়েকজন হচ্ছে আত্মগোপনে আছেন। তো এরই ধারাবাহিকতা হচ্ছে আমরা দেখতে পারি যে কোনো না কোনোভাবে আমরা একটা দফা দিলাম, কিন্তু সেটা কোনো না কোনোভাবে 8 দফা হয়ে গেল। কিন্তু সেই 8 দফা জনগণ যে আশা আকাঙ্ক্ষা কিংবা যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেটা প্রতিফলন ঘটেনি। আমরা আমাদের যে বাইরে শহীদ হচ্ছে নির্বিচার গুলি করে, পাবলিক প্রাইভেটের যে বাইরে শহীদ হয়েছেন, তাদের যে শহীদের যে আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন কিংবা যে বৈষম্য দূর করার স্বপ্ন, সেই বৈষম্য দূর করার কোনো দাবি দেওয়া এই 8 দফার মধ্যে প্রতিফলিত হয়নি। তো আমরা চিন্তা করলাম, আমি আগে বলেছিলাম আমার মঙ্গলবার কিন্তু হচ্ছে একটা অনলাইন মিটিংয়ের মাধ্যমে কিছু বিচ্ছিন্ন দাবি দেওয়া, সেটা কিন্তু ফর্মালি উত্থাপন করতে পারি না। তো আমি এবং যারা জুনিয়র ছিল, যেহেতু অন্যান্যরা পাই নাই, তো তাদের সাথে যোগাযোগ করে ওই যে দাবি দেওয়াগুলোকে হচ্ছে গিয়ে কি বিচ্ছিন্ন দাবি দেওয়াগুলোকে ফর্মালি 9 দফা রূপান্তর করেছিলাম। আমরা বলেছিলাম যে ছাত্র হত্যা দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। তারপর বললাম হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে, এবং হচ্ছে একই সাথে যে উস্কানিমূলক বক্তব্য দেয় উপদেষ্টাদেরকে মন্ত্রিপরিষদ এবং কি সব পদ থেকে তার যে সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করতে হবে, এই বিষয়গুলো আমরা দাবি দেওয়া মোট 9টা দাবি দিলাম। তো এরই ধারাবাহিকতা যখন আমি 9 দফা দাবি দিচ্ছি, কিন্তু পরিস্থিতি ছিল ভিন্নরূপ ছিল। আমরা মিডিয়া হাউসগুলোতে হচ্ছে আমাদের 9 দফা, তারাও পরিস্থিতির শিকার। সরকার থেকে ডিজিএফআই কিংবা হচ্ছে তাকে হুমকি দামকি দিচ্ছে, কাউকে তুলে নিয়ে যাচ্ছে, কাউকে মিডিয়া হাউসটা বন্ধ করে দিচ্ছে। তো সেই পরিস্থিতির কারণে মিডিয়া হাউসগুলো হচ্ছে কি আমাদের 9 দফাকে প্রচার করতে পারতেছে না। যে 8 দফা, যেটা হচ্ছে কি কোনো আমাদের আশা আঙ্কের প্রতিফলন ঘটেনি, সে 8 দফা বারবার করে চাউর করতেছে। কয়েকটা মিডিয়া অবশ্যই এগিয়ে আসছিল, হ্যাঁ। তো এইভাবে চলতেছিল আর কি। 9 দফা যখন দিচ্ছি, তখন হচ্ছে আমাদের আসিফ মাহমুদ এবং বাকর মজুমদারকে গ্রেপ্তার করা হয়। তো ওই দিন এভাবে চলতেছে 9 দফা আর কি। আমি কখনো হচ্ছে কি যেহেতু আমার নামে 9 দফা যাচ্ছে, তো আমি যে নাম্বারটা দিচ্ছি, সেই নাম্বারটা হচ্ছে আমি যে বাসায় থাকি ওইখান থেকে 2 কিলোমিটার দূরে গিয়ে নাম্বারটা অন করে হচ্ছে গিয়ে, যেহেতু সবাইকে বলা হয় যে আমাদের নর্মালি তো আমি কি ক্যাম্পাসে দীর্ঘদিন অ্যাক্টিভিজম করি, তো ক্যাম্পাসের জার্নালিস্টরা তাদের সাথে মোটামুটি সম্পর্ক আছেন। তো আমি হচ্ছে তাদেরকে ওই 9 দফার কাহিনিটা এক দফা করে টেক্সট করে পাঠাই। আবার একটা কাহিনী হয়, সে যখন হাউসে যখন 9 দফা দেন, বলা হয় এই 9 দফা তো 9 দফা না, দফা হচ্ছে মূলত 8 দফা, তুমি 9 দফা করতে নিয়ে আসছে। তো সে আবার রেকর্ডিং করে আমার থেকে নেয়, কিন্তু রেকর্ডিং করে নেওয়ার পরে হচ্ছে কি ওইখানে আবার দেখা যাচ্ছে ওইখানে কোনো ডিজিএফআই পার্সন বসে আছে, এভাবে করা যাচ্ছে না। তো আমি কি করতাম, একটা নাম্বার দিয়ে দিতাম, ওইখানে ফোনে কথা বলা লাগতো, হাউসে গিয়ে ফোনে কথা বলা লাগতো। তো আমার তো নাম্বারটা ট্রেস করে ফেলবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমি 9টা থেকে 11টা পর্যন্ত রাতে বাইরে থাকতাম। অনেক দূরে গিয়ে আমার একটা বাটন ফোন ছিল, ওটা অন করে তারপরে প্রত্যেকটা মিডিয়াতে এটা কনফার্ম করে, যেটাতে 9 দফা আমি দিচ্ছি, এটা হচ্ছে বায়ু না, এটা কনক্রিট, সেই জায়গা থেকে হচ্ছে কনফার্ম করে আবার চলে আসতাম। তো একটা সময় দেখা যাচ্ছে আমি বাসায় থাকা, আমার বাসা হচ্ছে যাত্রাবাড়ি থানার ঠিক পাশে, ওইখানে থাকা খুবই রিস্ক। আবার হচ্ছে গিয়ে আত্মীয় স্বজন ওইভাবে না যে থাকবো, তো কখন আমার মসজিদ থাকতে হয়েছে, কখন হচ্ছে বাসায়, যে আমার বাসায় যদি যাত্রাবাড়ি থানার পাশে গ্রেপ্তার একটা ভয়াবহ রকম একটা ঝুঁকি আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি কী করতাম, রাতে 2টা 3টা পরে আমি বাসায় ঢুকতাম, এভাবে কাটতো আর কি।
পরবর্তীতে গিয়ে অবশ্যই মানে মোটামুটি একটা সেফ হাউসে মানে উঠতে পারছে একদম শেষ পর্যায়ে গিয়ে। তো আসিফ ভাই যখন বের হলো প্রথমবার ঘুমের পর থেকে, তো আসিফ ভাই আমাকে একটা কথা বলে যে কাদের আমাদেরকে তো ইনজেকশন দিয়ে হচ্ছে গিয়ে কি মানে অচেতন করে রাখছে, কিন্তু তোমাকে পেলে হচ্ছে তোমাকে একদম মেরে ফেলবে। কেন তুমি হচ্ছে গিয়ে 9 দফা দিয়ে তারা যে 8 দফা সাজাইছেন, তুমি সেই 9 দফা দিয়ে তাদের পুরো গেম প্ল্যানকে চেঞ্জ করে দিছো, নস্যাৎ করে দিচ্ছ। সেই কারণে হচ্ছে তোমার প্রতি একটা খুব কাজ করে। আবারও যখন একইভাবে যখন 6 জন সমন্বয় গ্রেপ্তার হল, এর মধ্যে কিন্তু আমাদের 9 দফা কার্যক্রম চলতেছে। বিভিন্ন আমাদের হুমকি দামকি, আমার বাসায় যাওয়া হচ্ছে, পুলিশকে আমার আম্মাকে আমার ছোটো ভাইকে হুমকি দিচ্ছেন, তুলে নিয়ে যাবে, এভাবে চলতেছে আমাদের। প্রতিনিধি আমার বাসা যাচ্ছেন আর আমাকে তো বারবার করে করতেছে, কিন্তু আল্লাহর একটা রহমত ছিল, পাই নাই আর কি। এটা একটা আমি একটা বিষয়টা বিশেষভাবে উল্লেখ করবো আর কি। তো এইভাবে চলতেছে 9 দফার কার্যক্রম। আমাদের স্ট্রিক্ট ছিল। আরেকটা বিষয় দেখেন, আপনি যেটা জিজ্ঞেস করছিলেন, আমি মানে বেসিক্যালি মানে আমরা যারা কয়েকজন আছে আমরা এই বিষয়টা মেনে নিতে পারি না যে এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করবে। যখন আমরা তো কোটার জন্য আন্দোলন করছিলাম, একটা বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, আমাদের কোনো সরকার বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল না। আমরা একদম হচ্ছে গিয়ে কি খুবই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। আমরা সরকার পক্ষ থেকে নির্বিঘ্ন ছিল, তারপর হচ্ছে আমরা কোনো হচ্ছে গিয়ে কি কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ তৈরি করি না। একদম আমরা আমাদের মতো হচ্ছে কি দাবি আদায় কাজ করে গেছি, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে কি সরকার সেটাকে পরিস্থিতিকে ঘোলাটে করেছিল। তো আমরা এর ধারাবাহিকতা আমরা হচ্ছে, তো আমাদের একটাই জায়গা যে আমরা তো কোনো হচ্ছে গিয়ে কি সরকার বিরোধী কিংবা কোনো আন্দোলন করি না, তাহলে কেন হচ্ছে আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হবে? সেই জায়গাটা আমি ব্যক্তিগতভাবে আমি মেনে নিতে পারি নাই বলে হচ্ছে আমি 9 দফা অনুরোধ ছিলাম। হয় আমি বিভিন্নভাবে কাউকে ভয় কিংবা হুমকি দামকি দিয়ে 9 দফা থেকে বিচ্ছিন্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমরা কয়েক মাস হচ্ছে 9 দফার স্ট্রিক্ট ছিলাম। 9 দফা হচ্ছে আমার একটা দাবি, আমরা এখনই বলি 9 দফার দাবির মধ্যে 1 দফা নিহিত ছিল, যেটা আমরা প্রথম দফায় বলেছি ছাত্র হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিঃশর্তে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তো তিনি যখন ছাত্র হত্যার দায় নিয়ে নেবেন, তাহলে ক্ষমা চাওয়া না চাওয়া কোনো ম্যাটার করে না, তার থেকে নৈতিক কিংবা আইনগত অধিকার থাকে না এখানে। তো সেই জায়গা থেকে 9 দফা 1 দফা তো সরকার পক্ষ বলছিল যে এটা খুবই স্ট্রিক্ট দাবি, আমরা জায়গা থেকে স্ট্রিক্ট ছিলাম। যেহেতু কি আমরা একটা সময় সবসময় আমরা কি স্ট্রিক্ট ছিলাম যে আমাদের যে বাইরের যে প্রত্যাশা নিয়ে যে শহীদ হয়েছেন, সেই শহীদের রক্তের সাথে সেই আত্মত্যাগের সাথে আমরা কখনো বেইমানি করবো না। এভাবে হচ্ছে আমাদের 9 দফা কার্যক্রম চলমান ছিল। আমি হচ্ছি 18 সেশন, আমার এখন মাস্টার্সে থাকার কথা, শেষ হওয়ার কথা, কিন্তু আমি হচ্ছে 22 সালে আব্রাফাদের 3য় শতবার্ষিকী পালন করার সময় রাজু ভাস্কর্য থেকে আমি হচ্ছে গ্রেপ্তার হই। তো যার কারণে হচ্ছে আমার 1 বছর গ্যাপ হয়ে যায়। তো নর্মালি আমি হচ্ছে গিয়ে মানে কাজ করতে পছন্দ করি, মানে আমি নিজের কাছে কর্মী হিসেবে, কোনো নেতা হিসেবে না। তো আমি হচ্ছে গিয়ে আন্দোলনের একদম শুরুর দিন থেকে আমি হচ্ছে যে বিভিন্ন পানি কিংবা হচ্ছে বিভিন্ন রসদ যেগুলো আছে আইন শৃঙ্খলা থাকতাম। তো আমার সিনিয়ররা আমাকে বলতো, বিভিন্ন মানুষজন বলতো যে তুমি কেন মাস্টার্সে বেশ, তুমি কেন পানি টানবা, তুমি কেন ট্রাফিকিং করবা, ট্রাফিক পুলিশ হবে কারণ তুমি আন্দোলনে, তুমি হচ্ছে নেতৃত্ব দিবা, ক্যামেরার সামনে আসবা। তো আমি মনে একটা কিছু চিন্তা করতাম যে আমি তো হচ্ছে যে এই কাজগুলো না করলে কি সামনে এই কাজগুলো এখানে ম্যাসাকার হয়ে যায়, এখানে বিশৃঙ্খলা হয়ে যাবে। তো আমি সবসময় একটা বেশ চিন্তা করতাম পিছন থেকে কাজ করে যাওয়া। তো যখনই এটা কিন্তু পরবর্তীতে কাজে দিচ্ছেন, যখন হচ্ছে আমাদের প্রথম লেয়ার যখন নাকি গ্রেপ্তার হয়ে যান, তো দ্বিতীয়ত গিয়ে হচ্ছে কি আমি এই কাজটা করতে পারি। আরেকটা বিষয় দেখেন, আমরা হচ্ছে যখন প্রথম লেয়ার যখন নাকি যাই হোক হুমকি কিংবা বিভিন্ন ভয়ভীতির কারণে যখন নাকি 9 দফা কিংবা হচ্ছে কি স্ট্রিক্ট দাবি থেকে বিচ্ছিন্ন হয়ে যান, তখন আমি চিন্তা করি না যে আমি প্রথমে বলছিলাম যে ব্যাস আমি মেনে নিতে পারি না যে এই মানুষগুলো এইভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হবে। সে মেনে নাও থাকে, আপনি দেখে থাকবেন হচ্ছে যেটা আমার একটা দীর্ঘদিন একটা লড়াই আছে, অ্যাক্টিভিজম একটা ইতিহাস আছে। তো ওই জায়গা থেকে আমি নিজেকে স্ট্রিক্ট ছিলাম। আরেকটা বিষয় হচ্ছে আমার আম্মা সবসময় হচ্ছে আমি এই যে প্রতিবাদের বাসাটা, আমি খুব হচ্ছে চাপস একজন মানুষ, কিন্তু প্রতিবাদের যে পরিবেশটা সেটা আম্মা থেকে পাওয়া, যে শিক্ষাটা সেটা আম্মা থেকে পাওয়া আর কি। এভাবে হচ্ছে যে আমি আমার আম্মা যখন হচ্ছে কি বাসার মধ্যে পুলিশ যাচ্ছেন, তো আম্মা কিন্তু মানে কান্না করতেছে আমার জন্য। আমি হচ্ছে গিয়ে বড় ছেলে, আমার আব্বা হচ্ছে মানে উনি অ্যাক্সিডেন্টের রুগী, উনি একজন হচ্ছে মানে সিকিউরিটি গার্ড, ওইভাবে হচ্ছে আমার ফ্যামিলি মোটামুটি বঙ্গুর অবস্থা। তো তারপরে আমার যে সাহসটা, সেই সাহসটা আমি সবসময় শক্তি জুগিয়েছে। তো আমার সবসময় একটা চিন্তা ছিল, দেখেন আপনি যখন দেখলেন প্রত্যেকটা দেখছি যে কীভাবে ম্যাচাকার করা হয়েছে। আমি যাত্রাবাড়িতে ছিলাম, যাত্রাবাড়িতে আমি আন্দোলন করেছি, তো আমার সামনে হচ্ছে গিয়ে মানুষকে গুলি করে মারতেছে। তো আমি এগুলো নিতে পারি না, যে এভাবে হইতে পারে না, একটা দেশে এভাবে চলতে পারে না। আপনি যেটা বলতেছিলেন, দেখেন গত 4 মানে জুলাই আর বর্তমান 4 আগস্ট একটা বিষয় দেখেন, এই যে ক্যাম্পাসের মধ্যে মানুষের যে আমরা সবসময় ভয়ে থাকতাম, দেশের মানুষ একটা আতঙ্কের মধ্যে থাকতো যে কখন কী হয়ে যায়, তার কথা বলার স্বাধীনতা নাই। যে আমি যেখানে সামনাসামনি কথা বলতেছি, আমি চিন্তা করি শুধুমাত্র এই জমায়েতটা বের হয়ে মানে 1 পা দিলে হচ্ছে গিয়ে আমাকে এখানে মেরে মানে কি করে ফেলবে। এটা হচ্ছে একটা ভয়ের যে সংস্কৃতি। আমার মনে হয় যে কি আমরা কিছুটা হলেও যে ভয়ের সংস্কৃতি থেকে মুক্ত হতে পেরেছি, আমরা এখন কথা বলতে পেরেছি, আমরা বাক স্বাধীনতা ফিরে এসেছে, আমরা এখন একটা নতুন বাংলাদেশ স্বপ্নের যে চিন্তা করতে পারতেছি, একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। কিন্তু যেটা গত 1 মাস আগে আমরা সেটাকে গুণাক্ষরে কল্পনা করতে পারি নাই। আমরা সবসময় একটা অলৌকিক যে হয় মানে কি যদি ওই ব্যক্তি মারা যায়, না হয় কোনো অলৌকিক ঘটনা ঘটলে পরে আমরা চিন্তা ভাবনা করতে পারতাম। কিন্তু এখন বাংলাদেশ
প্রত্যেকটা ব্যক্তি দেখেন যে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে পারতেছে। সে যতদিন সে নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে আসতেছে শুধুমাত্র মুখ বুজে সহ্য করে আসতেছে, কিন্তু আজকের বাংলাদেশে 1 মাস পরে যখন বাংলাদেশ তৈরি হয়েছে সেই বাংলাদেশের মানুষ এখন নির্বিঘ্নে আমি যে বৈষম্য শিকার সেটা আমি বলতে পারতেছি, যে আমার এটা নাই এটা আমি বলতে পারতেছি, আমি আগামী বাংলাদেশ এমন চাই সেটা আমি বলতে পারতেছি। যে বলার স্বাধীনতা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সেটাই বাংলাদেশে তৈরি হয়েছে, যেখানে কি বয়স সংস্কৃতি মোটামুটি সেটা বিলুপ্ত হয়েছে, নতুন আশা আকাঙ্ক্ষার যে একটা পরিবেশ সেটা তৈরি হয়েছে।